সুস্বাগতম। তো আমাদের আজকে আলোচনা করব মায়াপুরের ইতিহাস বা মায়াপুরের ভক্তের মানে এখানে উনার কি অভিজ্ঞতা যখন মায়াপুরে এসছেন তখন থেকে এখন পর্যন্ত কি মনে করে এসছেন বা এখানে কি এসে নতুন কিছু পেয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা খুব ভাগ্যবান আজকে আমরা পেয়েছি সংকীর্তনের পঞ্চত্ব প্রকাশ প্রভুকে। তিনি উনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা মায়াপুরে 20 বছরে কি অভিজ্ঞতা সেইগুলো উনি ব্যক্ত করবেন, তা আমরা প্রভুর মুখ থেকে শুনবো মায়াপুরের ইতিহাস। হরে কৃষ্ণ। প্রভু, তো আপনি তো মায়াপুরে এসেছেন প্রায় 20 বছর আগে। তো প্রথম দিন যেদিন মায়াপুরে আসলেন একটা কিছু মনে করে এসেছিলেন, এসে অন্য কিছু পেয়েছেন। প্রথম দিনের অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, ব্যক্ত করেন তাহলে ভালো হয়। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম আপনাকে। হরে কৃষ্ণ। তো আমাকে এই আমার যে পুরনো অভিজ্ঞতা মানে মায়াপুরের প্রথম দিনের অভিজ্ঞতা আপনার কাছে শেয়ার করতে পারছি, এই জন্য আমি আপনাদের সামনে কৃতজ্ঞ। তো আমি বলতে চাইছি, আমি মায়াপুর ধামে প্রথম যেদিন আসি সেদিনের কিছু সামান্য অভিজ্ঞতা। কেননা আমি ধাম সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমার তবুও মায়াপুর ধাম মহাপ্রভুর জন্মস্থান এইটা সম্বন্ধে একটু জানা ছিল যে ওখানে মহাপ্রভু এসেছিলেন, ওখানে জন্মগ্রহণ করেছিলেন, ওখানে অনেক লীলা বিলাস করেছিলেন। তো এইটুকুই শুধু জানতাম। তো এই আশায় যে মায়াপুর যাব, মানে মহাপ্রভুর জন্মস্থান আমি যাব, ওটা দর্শন করব। তো যখন আমি প্রথম যেদিন আসি সেদিন বাসে করে এসেছি। বাসে করে এসে ধুবুলিয়াতে ওখানে নেমেছি। তো ধুবুলিয়া নেমে এইদিকে আসতে হবে। এইদিকে তো তখন তো নেমেছি সন্ধ্যা মানে রাত শেষের দিকে। আচ্ছা, মানে আমাদের ওইদিকে আসতে নাইট সুপারে আসতে নাইট রাত্রি শেষের দিকে এসছি। বাস পেতে একটু সকাল হয়ে গেছে, দেরি হয়ে গেছে অনেকক্ষণ। তারপরে এসে বাসে করে আসছি তারপরে এসে এখানে নামহট্টর সামনে আমরা নামলাম। তখন নামহট্ট ভবন শুরু হচ্ছে, মানে কমপ্লিট হয়নি, মানে নামহট্ট প্রথম সামনে বিল্ডিংটা শুরু হয়েছে। ওখানে নামলাম, নেমে ওইখানে ওদের যে ব্রহ্মচারী প্রভুদের সঙ্গে প্রচারক ব্রহ্মচারীদের প্রভুদের সঙ্গে এসেছিলাম, ওদের ওখানে ছিলাম একসঙ্গে। তো ওখানে প্রথমে গিয়ে দেখি একটা বড় একটা হল ঘরে, সেদিন আমি বলেছিলাম বড় একটা হল ঘরে সব ব্রহ্মচারী একখানে আছে। তো ওটা আমার মানে প্রথমে কেমন লাগছিল, কিন্তু তারপরে দেখি না, ওখানে যে ওরা আছে ভক্তরা একসঙ্গে, এতগুলো ভক্ত 50-60 জন ভক্ত একসঙ্গে আছে, কিন্তু তাদের মধ্যে কোনো দেয়াল নেই, একটা হল ঘরের মধ্যে, কিন্তু এত সুন্দরভাবে ওরা মানে আছে যে পারস্পরিকভাবে ওর সেবা করছে, ওরও সেবা করছে, এরকম যে সুন্দর যে একটা ওদের ভাব বিনিময় হচ্ছে, এটা আমার খুব মুগ্ধ করেছিল। যে ভক্তদের সঙ্গে ভক্তদের যে আদান প্রদানটা আমার খুব ভালো লেগেছে। এবং তারপরে ওখানে এসে যে মানে ওখানে ঘরটা এরকম ছিল একদম সিম্পল, যার যার বিছানা, প্লাস্টারও হয়নি। আচ্ছা, প্লাস্টার হয়নি, যার যার একটু বিছানা আছে, ওইটা জায়গা যার যার মতো এলাকা, যার জিনিসপত্রগুলো বই মাদুর পেতে থাকতেন, যার যার জিনিস আছে সেই জিনিসগুলো একটা জায়গায় রাখছেন। তিলক, আমাকে একটা মাদুর দিল, আমি ওই মাদুর দিয়ে মাদুরে শুয়ে পড়লাম, বালিশ টালিশ সারা যা হয় আর। আচ্ছা, মানে পুরো ফ্লোরিং। হ্যাঁ, কিন্তু সবার সাথে একটা সমন্বয়, একটা ভাব, এটা খুব ভালো লাগছে। হৃদ্যতা আছে, খুব সুন্দর, খুব হৃদ্যতা আছে। মানে বলে যে যদি হয় সুজন তেঁতুল পাতায় অনেকজন, তো সেরকম একটা ব্যাপার, সেটা আপনার খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছিল। আচ্ছা, তারপরে এখানে এসে পরে মন্দিরে আসতে হবে, আমি তো জানি না কোথায় মন্দির। প্রথমে প্রভুদের সঙ্গে সকাল আসলাম, প্রসাদ পেলাম, তারপরে চলো মন্দিরে যাই, আমাকে মন্দিরে নিয়ে আসলো। মন্দিরে এসে আমি যেটা ছবিতে দেখেছিলাম আগে রাধা মাধব অষ্টসখী, তা দেখি এখানে মানে এত সুন্দরভাবে সাজিয়েছেন রাধা মাধব, কোথাও আমি দেখিনি এরকম এরকম বিগ্রহ, এত সুন্দরভাবে বিগ্রহ সাজানো আছে, দাঁড়িয়ে আছে, দেখে আমার মনটা খুব আকৃষ্ট হয়ে গিয়েছিল। তো ভগবানের যে এত সুন্দর যে রূপ, মানে এত সুন্দরভাবে এখানে সাজায়, আমি তো জানি না কোনোদিনও। প্রথম দর্শনে আমাকে খুব আকর্ষিত করেছিল ভগবানকে, ওইভাবে ভগবানকে এত সুন্দরভাবে এখানকার যে
পূজারীরা আছেন সাধারণত এখনো খুব সুন্দরভাবে সাজান, এবং তখনও মানে যে রাজবেশ সবার মনকে আকৃষ্ট করবেই, সে আকৃষ্ট করেছিল। তো তখন থেকে আমি যখন আসি প্রথম দিন থেকেই রাধা মাধবকে এইভাবে আকৃষ্ট করেছিল। কিন্তু আমি যে এখানে জন্মস্থান আমার, এটা তো মানে দর্শন হচ্ছে না। আচ্ছা, মানে মনে মনে একটা জিনিস আছে, মহাপ্রভু জন্মস্থান এখানে রাধা মাধব দেখছি, তাহলে উনার জন্মস্থানটা কোথায়? এখানে তো কৃষ্ণ, রাধা কৃষ্ণ, এখানে তো অষ্টসখী, ওইদিকে পঞ্চতত্ত্ব তখন ছিল না। তো মানে স্বাভাবিকভাবে একটা নৃসিংহদেব ছিল। হ্যাঁ, নৃসিংহদেব ছিল। স্বাভাবিকভাবে আমার যে মহাপ্রভুর মানে জন্মস্থানটা সম্বন্ধে একটা কৌতূহল ছিল, কোথায় মহাপ্রভুর জন্মস্থান আমি তো জানি না, একটা গ্যাপ থেকে যাচ্ছে। কিন্তু তথাপি ওই গ্যাপটা যে ভুলে গিয়েছিলাম রাধা মাধবকে দর্শন করা। এই ছিল রাধা মানে প্রথম দর্শন করে রাধা, মানে এই যে অভিজ্ঞতা, ভক্তদের সঙ্গে ভক্তদের সুন্দর ব্যবহার, রাধা মাধব অপূর্ব দর্শন, মানুষকে কতটা আকৃষ্ট করে, সেটা যারা প্রথম আসে তারাই শুধু জানে। আচ্ছা, তো তারপর এখানে রাধা মাধব দর্শন হলো, নৃসিংহদেব দর্শন হলো। তো মায়াপুরে আমি দেখেছি মেন গেটের পরে বিশাল বড় একটা পার্ক ছিল, জলের ফোয়ারা ছিল। সেই পার্কটা এখন অন্যদিকে হচ্ছে, সেখানে এখন বড় মন্দির হচ্ছে, টিউবি মন্দির। তো বেশিরভাগ ভক্তের কাছে শোনা গেছে যে এইখানে পার্কটা ওনাদের খুব ভালো লাগতো। সর্বোপরি আপনার এখানে প্রাকৃতিক পরিবেশ, মায়াপুরের প্রাকৃতিক পরিবেশটা আপনার কেমন লেগেছে? আপনি তো গ্রামে ছিল বাড়ি, তারপরে এখানেও মায়াপুরটা তখন কিন্তু গ্রামের মতোই, কিন্তু এই গ্রামের ভিতরে মায়াপুরে আপনার প্রাকৃতিক পরিবেশটা কেমন লেগেছে, সেই রকম একটা অভিজ্ঞতা বলুন। সাধারণত আমি গ্রাম থেকে এসেছি, গ্রাম্য পরিবেশ এখানেও ততটা গ্রাম্য পরিবেশটা তো আকৃষ্ট করেনি। আচ্ছা, কারণ গ্রাম্য পরিবেশ তো পরিবেশেই ছিলাম, কিন্তু এখানে যে আরেকটা এক্সট্রা পরিবেশ, যে এখানে গঙ্গা নদী। আচ্ছা, আমাদের বাড়ি এমন জায়গায় ছিল, সেই জায়গায় গঙ্গা কোনোদিনও আমি গঙ্গা দর্শন পাইনি। শুধু শুনেছেন গঙ্গা? শুনেছি গঙ্গা, মানে কিন্তু গঙ্গার দর্শন, স্নান করার ইচ্ছা, কিন্তু ওটা হয়নি। কিন্তু এখানে এসে গঙ্গার যে আমাদের গঙ্গার ধারেই যে আছি, সেটা আমরা মানে ওটা উপলব্ধি করতে পারছি যে গঙ্গা পবিত্র নদী, তার ধারে আছি। এবং এখানকার যে তখন প্রাকৃতিক যে পরিবেশ ছিল খুব সত্যিই সুন্দর। এখন যেমন ইট পাথরের ভর্তি হয়ে গেছে, তখন ইট পাথর ভর্তি ছিল না। মায়াপুর থেকে যে ওইদিকে জন্মস্থান যোগপীঠ আমরা দর্শন করতে পারতাম, কিন্তু এখন কালের প্রভাবে আস্তে 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 এত মানুষ মায়াপুরের ধামের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং এখানে সবাই এসে এর আনন্দ নেওয়ার জন্য সবাই এসে এখানে সবাই ভিড় করছে। সেটাই এখন প্রাকৃতিক পরিবেশটা আস্তে 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 অন্য রূপ ধারণ করেছে। তো এই যে অন্য রূপ ধারণ করেছে, এটা মেনে নিতেই হচ্ছে, কেননা ভক্তরা না আসলেও তো ধামের আর শ্রীবৃদ্ধি পাচ্ছে না। এখন আগে গাছপালা শ্রীবৃদ্ধি করতে, এখন ভক্তরা শ্রীবৃদ্ধি করছে। হ্যাঁ, তখন ফোয়ারার ওখানে একটা যজ্ঞশালা ছিল। হ্যাঁ, তখন ওখানে গোবিন্দ রেস্টুরেন্ট ছিল ছোট করে। এখানে তখন ছিল সুন্দর, যে আপনি যে ফোয়ারার কথা বলছেন আমি ভুলে গেছি। মানে এত সুন্দর ওই জায়গাটার প্রাকৃতিক পরিবেশ ছিল যে যারা মায়াপুর ধামে আসতো ওখানে সবাই ছবি তুলতো। আর এত বড় একটা ফোয়ারা ছিল, মানে এখন অত বড় ফোয়ারা নেই, এখন যেটা আছে ওটা ওর তুলনায় অনেক ছোট। আর যে প্রাকৃতিক যে পরিবেশটা তখন ছিল সুন্দর, ইয়ে ছিল, লাইন ছিল, রো ছিল, এদিকে ওইদিকে, এদিকে কতগুলো নারকেল গাছ ছিল, সুন্দর পার্ক ছিল। আর আমি প্রথম এসেছিলাম সেই শীতকালের দিকে, আর এত সুন্দরভাবে পার্ককে সাজিয়ে রেখেছে ফুল দিয়ে, মানে আর বিশেষত তখন ছিল রাস পূর্ণিমা। মানে তখন আসন্ন মানে একটা উৎসবের প্রাককালে সবসময় মায়াপুর ফুল দিয়ে সজ্জিত ছিল। এইগুলো তো সবার আকৃষ্ট করেছিল, এবং আমাকে বিশেষভাবে খুবই আকৃষ্ট করেছিল। সেই সুন্দর যে পার্ক, হাতিশালা ছিল, ওখানে রেস্টুরেন্ট ছিল, ওই যে সোজা রাস্তা, মেন গেট একদম, মেন গেট সোজা মন্দির রাস্তা, সোজা রাস্তা আসতো। এবং লোকে এসে প্রথমে একটা ঢুকেই একটা যে মায়াপুর ধামে আসলাম, এটা একটা অনুভূতি হতো।
এই যে অনুভূতিটা তখন ছিল, এই পার্ক ভিতর দিয়ে আস্তে 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 তারপর পার্ক, তারপরে মন্দির আসলাম। কিন্তু মন্দিরে এসে যে দেখতে পাচ্ছে যে রাধা মাধব এত সুন্দর, এইসবই মানুষকে আকৃষ্ট করতে হবে, আমাকেও আকৃষ্ট করতে। মন্দিরে মেন গেটে ঢুকে বাঁ দিকে সেই ভজন কুটিরটাও ছিল, ভজন কুটির ছিল। আর পার্কের মাঝখান দেখলে দুই দিকেই পার্ক, ডান দিকে হাতি ছিল, বিকালবেলা হাতি আসতো, আর সব গেস্টদের সাথে হাতি খুব মানে ভাব বিনিময় করতো, অনেকে টাকা দক্ষিণা দিত, এরকম করে দেখা যেত। ওখানে গোশালা ছিল, এখনো সে গোশালা আছে, গোশালা একটু এখন অনেক দূরে, সেখানে গোশালা ছিল। সেই সময়টা গোশালাটা মনে হয় 4 তলা ছিল না, একটু কম ছিল। গোশালা এমনি জেনারেল গোশালা ছিল। এখন যেমন ফ্লোর করেছে, তখন ওই রকম ছিল না, গোশালা সাধারণ ছিল। কিন্তু গরু তখনও অনেকই ছিল, অনেক গরুই ছিল যখন এসেছি। তখন আমাদের আশেপাশে ক্যাম্পাসের ভিতরে যে মাঠগুলো ছিল সেগুলো গরু দেখা যেত, এখনো দেখা যায়, কম দেখা যায়। চাষও হতো, হ্যাঁ মাঠে চাষ হতো। এখন আর চাষ হচ্ছে না, এখন পার্কিং হয়ে গেছে, তারপর বিভিন্ন ধরনের বিল্ডিং, বিভিন্ন প্রজেক্ট হচ্ছে। কালের গতিতে যে সমস্ত হয়, আগে যেমন রাস্তাঘাট অনেক কিছু কাঁচা ছিল, এখন অনেক পাকা হচ্ছে, প্রয়োজনের হিসাবে হচ্ছে। এটা প্রয়োজন না হলে, যদি এইটুকু যদি না করা হয়, না করে, তাহলে মানুষকে কতটুকু পরিষেবা দিতে পারবে, মানুষের সুবিধার জন্য, পরিষেবা দেওয়ার জন্য এটা করা হয়। মানুষের সুবিধার জন্য আমাদের ম্যানেজমেন্ট এরকম সুযোগ সুবিধাগুলো ব্যবস্থা করেছে। তো আপনি যখন এসেছিলেন তখন যে একটা আধ্যাত্মিক একটা ভাব আপনার ভিতরে ফিল করেছিলেন, এখন যে আধ্যাত্মিক ভাব কিরকম ডিফারেন্স কি বোঝা যাচ্ছে? সেই পরিবেশের ভাবটা আর এখন পরিবেশের ভাবটা, আধ্যাত্মিক ভাবটা কিরকম? মানে আধ্যাত্মিক ভাব যদি মনে করা যায়, প্রথম দিকে মানুষের সব ভক্তরই একটু আধ্যাত্মিক যে চাহিদা অনেক বেশি থাকে। কারণ আস্তে 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 আমরা যতই বৃদ্ধি হচ্ছি, জানি না কোন দিকে কি হচ্ছে, কিন্তু প্রথম দিকেটাই একটু গভীর থাকে, এটা সিরিয়াস ভাবটা থাকে। হ্যাঁ, তো ওই কারণে আমি যখন প্রথম এসেছিলাম, আমি দেখেছি, আমি প্রথম এসেই যেদিনকে এসেছি, যে কয়েকদিন এখানে ছিলাম, আমি মঙ্গল আরতিতে এসেছিলাম, এবং মঙ্গল আরতিতে সুন্দরভাবে মঙ্গল আরতিতে ভগবান দর্শন করেছিলাম। এবং তারপরে যখন এনডিপি, আমি পরের অভিজ্ঞতা বলি, এনডিপির পরে যখন ডিপার্টমেন্টে যাই, তারপরে দেখেছি প্রথম ভক্তরা মঙ্গল আরতি করলো, সব ভক্তরা পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে বসে জপ করবেন। আমার খুব সুন্দর লাগছিল তখন। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি ওই তখন সবার মাঝখানে এসে একটা সুন্দর আসন দেওয়া হতো, এবং উনি মাঝখানে বসতেন, বসে জপ করতেন, এবং সমস্ত শিষ্যরা, সমস্ত ভক্তরা, মানে চারিধারে মন্দির, সম্পূর্ণ মন্দিরটা ভর্তি ছিল, এবং সবাই বসে ওখানে প্রায় আধা ঘন্টার মতো জপ করতেন। এই যে তখন যে ওখানে যেতে হবে, জপ করতে হবে, কোনো ভক্তকে কিন্তু ডাকতে হয়নি যে আসো জপ করতে হবে, 9টা মানে 6টা থেকে 7টা জপ করতে হবে, কিংবা 5টা থেকে 6টা জপ করতে হবে, এরকম যে একটা নিয়ম, কোনো নিয়মের মধ্যে ছিল না। তথাপি সব ভক্তরা কি সিনিয়র ভক্ত কি জুনিয়র ভক্ত, সমস্ত ভক্তরা ওখানে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে জপ করতেন, কেননা গুরুদেব ওখানে বর্তমান, গুরুদেবের সামনে সবাইকে, ওখানে গুরুদেব জপ করছেন মানে আমাদেরও জপ করতেই হবে। এই যে একটা আধ্যাত্মিক যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, তখন সবাইকে ওটা আকর্ষিত করত। তারপরে যখন গুরু মহারাজ প্রতিদিন মর্নিং ওয়াক করতে বেরোতেন, এই যে মর্নিং ওয়াক করতে বেরোতেন, সমস্ত শিষ্যরা ওনার পিছিয়ে পিছিয়ে, মানে জপের পরে সমস্ত শিষ্যরা ওনার পিছিয়ে পিছিয়ে মর্নিং ওয়াকে যেতেন। একদিন যেতেন, আমরাও ওনার পিছনে পিছনে যেতাম। তারপরে ওখান থেকে যখন মর্নিং ওয়াক শেষ হতো, তখন সুলভে যেতেন, সুলভে গিয়ে ওখানে গুরু পূজা হতো। এই যে গুরু পূজা তো কাউকে ডাকতে হতো না, কিন্তু গুরুদেবের গুরু পূজা সবাই জানে, গুরুদেবকে ওখানে সরাসরি পাচ্ছি, গুরু পূজার একটা সুযোগ। এই যে একটা সরাসরি গুরু পূজা, চরণে ফুল দেওয়া, এবং আরেকটা মজার বিষয় হলো গুরুদেব প্রসাদ দিতেন। আমি তো তখন জুনিয়র ভক্ত, ছোট, মানে তেমন কিছু জানি না। আমাদের তখন ছিল, বেশি লোভ ছিল প্রসাদের দিকে। আমরা সাধারণত প্রসাদ পাবো, গুরু পূজায় যাবো, প্রসাদ পাবো, এইটা একটা যে মানে ওর জন্যই ছুটতাম।
আর এবং এইটা খুবই অনেক ভক্তই, সব ভক্তরাই প্রায় যেতেন। এটা খুব আকর্ষিত করতো ভক্তদের। গুরু পূজা, তারপরে সন্ধ্যা আরতি যে তখনকার দিনে যে সন্ধ্যা আরতি তো জমজমাট ছিল, এত জমজমাট ছিল যে সব ভক্তরাই সন্ধ্যা আরতিতে একবার না একবার গিয়ে কমপক্ষে দর্শন করতে, প্রণাম করে আসতেন। আমার জুনিয়র ভক্তরা তো আমরা সবাই নৃত্য করতাম। তখন এত যাত্রী আসতো না, যে সে কারণে যে স্পেস পাওয়া যেত, জায়গা পাওয়া যেত সুন্দরভাবে খোলামেলাভাবে নৃত্য। আর সেই যে নৃত্যর পরে যে ভক্তরা যে আনন্দ পেত, সেই আনন্দে প্রতিদিন যেত। এবং তারপরে সন্ধ্যা বেলা আবার গীতা ক্লাস। আচ্ছা, গীতা ক্লাসটা প্রতিদিন সিনিয়র ভক্তরা দিতেন। তো আমার একদিন খুব ভালো লেগেছিল, একদিন শ্রী শ্রীমৎ ভক্তি স্বামী গুরু মহারাজ একদিন সন্ধ্যাবেলা গীতা ক্লাস দিচ্ছিলেন। আমি সাধারণত গীতা ভাগবত এই সম্বন্ধে অত জ্ঞান ছিল না। হ্যাঁ, পাঠ দিচ্ছে মানে পাঠ দিচ্ছেন, মানে মানে ওখানে সেই দিন উনি যজ্জত আচরিত শ্রেষ্ঠ এই শ্লোকটার উপর ক্লাস দিচ্ছিলেন। এত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে বুঝিয়েছিলেন, আমার এখনো মনে আছে যে ওই ক্লাসটাতে আমি এত সুন্দর মানে এত মানে ওই মানে গভীরভাবে ওটা উনি আমাদেরকে বুঝিয়েছিলেন। এই যে একটা আধ্যাত্মিক পরিবেশ, এই পরিবেশটা ভোলার নয়। এটাই ভক্তদেরকে আকর্ষিত, মানে আস্তে 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 ভক্তিপথে উন্নতিতে সহায়তা করেছে। যাই হোক, আপনার আধ্যাত্মিক পরিবেশ থেকে বোঝা যাচ্ছে যে আপনি আধ্যাত্মিক জিনিসটা পাওয়ার জন্যই মায়াপুরে এসেছেন এবং আধ্যাত্মিকে ডুবে আছেন এবং ধীরে ধীরে উত্তরোত্তর উন্নতি হচ্ছে। এখন আপনি প্রায় 20 বছর ধরে আমরা শুনেছি আপনার মুখে ডিপার্টমেন্টে সেবা করছেন। তো যখন প্রথম আসেন ডিপার্টমেন্টে কি পরিস্থিতি ছিল আর এখন কি উন্নতি হয়েছে আপনার চোখে, ডিপার্টমেন্টে কি অবস্থা সেটা একটু যদি বলেন। আসলে আমি প্রথমে যখন নতুন ভক্ত করার পরেই আমি সংকীর্তন ডিপার্টমেন্টে সেবা করার সুযোগ পেয়েছি, ওখানে আমাকে দিয়েছেন। ডিপার্টমেন্টের অ্যাকচুয়ালি মেন সেবাটা কি? গ্রন্থ বিতরণ, বিভিন্ন এলাকায় গ্রন্থ বিতরণ করা, এটাই ছিল সেবা। বাসে এবং আমাদের বুক স্টলও আছে অনেক আমাদের। হ্যাঁ, আমাদের তখন তো বুক স্টল ছিল 3-4টা। তো ওই পার্কে একটা ছিল, মন্দিরে দুটো ছিল, হ্যাঁ, তিনটা। এখন মনে হয় কতগুলো? 7টা বুক স্টল আছে আমাদের ক্যাম্পাসের মধ্যে। আর তখন বাস ছিল কয়টা? ছিল আমি যখন এসেছি তখন 6খানা বাস ছিল, এখন 10খানা। আচ্ছা। তো এরকম ভাবে প্রথম ভক্তরা যখন আসতো, সাধারণত সেই ভক্তদেরকে সংকীর্তন ট্রাভেলিং এ পাঠানো হতো, মানে প্রচারের গাড়িতে পাঠানো হতো, যাতে করে বাইরে গিয়ে মানুষের সঙ্গে যে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে মানুষ ওই যে একটা কঠিন যে একটা প্রচারের যে একটা পরিবেশ, সেই পরিবেশের মোকাবিলা করে তবে কি করে প্রচার করতে হয়, এটা অভিজ্ঞতার জন্য আর পাঠানো হয়, যাতে করে মানুষকে কি করে বোঝাতে হবে, প্রিচিং করতে হবে, এটার জন্য পাঠায়। তো তখন আমাকে পাঠিয়েছিল গাড়িতে, গাড়িতে গিয়ে তখন প্রচার করতাম। তখন ছিল ওই 6খানা বাস, এখন আস্তে 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 একখানা বাড়লো, এই করে করে 6, 7, 8, 9, 10 এ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। তখন যা প্রচার হতো, এখন প্রচারটা অনেক ভালো হয়, কেননা মানুষ আগে যেমন মানুষকে যে ইসকন সম্বন্ধে জানা ছিল না, জানতো না, এত প্রচার ছিল না বলতে। এখন যেমন বিভিন্ন যে ডিজিটাল মাধ্যম আছে, ডিজিটাল মাধ্যমে তারা জানতে পারছে, ইসকন সম্বন্ধে জানতে পারছে, ভগবদ গীতা সম্বন্ধে সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। এখনকার মানুষ যত সহজে এটাকে গ্রহণ করে, যারা গ্রহণ করে, তখনকার মানুষ অত সহজে গ্রহণ করতো না। ইসকনের প্রতি মানুষের একটা স্বাভাবিক একটা কি রকম একটা মনোভাব ছিল যে এরা কি বিদেশি সংস্থা, এরা কি আমাদের চেয়ে এরা কি বেশি জানে, তাই এদের কাছ থেকে আর কি শিক্ষা পাবো, এইরকম একটা অবহেলার ভাব ছিল। এখন সেটা নেই, এখন সেটা বুঝতে পারছে এবং মানুষ সেই কারণে ইসকনে যে ইয়াটা মানে গ্রহণযোগ্যতা বাড়ছে। তো এইভাবে আস্তে আস্তে ডিপার্টমেন্টের আছি, ডিপার্টমেন্টের সেবা করছি, ডিপার্টমেন্টের সেবা করে যাচ্ছি। ডিপার্টমেন্টের আস্তে আস্তে আগে যেমন আমাদের এইরকম যেমন হয়েছে, যেমন 6টা গাড়ি থেকে 10টা হয়েছে,
বুক টেবিল 3টা থেকে 7টা হয়েছে, এরকম প্রতিটা ডিপার্টমেন্টের একইভাবে সমান তালে ভক্তরা আসছে, সমান তালে উন্নতি হয়েছে। নামহট্ট আমি যখন যেহেতু আমি প্রথমে নামহট্টের মানে ভক্ত মানে নামহট্টের তরফ থেকে এসেছি, সে নামহট্টে এসে যখন আমি বললাম যে আমি তখন যে বাড়িটাতে ছিলাম সেই বাড়িটার এইরকম পরিবেশে ছিলাম, এখন গিয়ে দেখবেন যে ওরা সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলছে, 2-3 জন ভক্তদের জন্য একটা করে রুম আছে, এবং সেটা এখন হচ্ছে না, আবার একটা ওইদিকে বিশাল হচ্ছে, ডবল একটা বাড়ি করে ফেলেছে। এই যে উন্নতি, এসব তো ভগবানের কৃপায় এবং ভক্তদের সহযোগিতায় তৈরি হচ্ছে। সর্বোপরি প্রভুপাদ ভক্তদেরকে আরো উৎসাহিত করছে এই প্রচার করার জন্য। তো এখানে আপনাদের বাসে যে প্রচার হয়, কতজন ভক্ত থাকে এবং কি কি দায়িত্ব থাকে এবং ওদের আসলে কি করতে হয়, ওদের দৈনন্দিন রুটিনটা কেমন হয়, অনেকে জানতে চায় সংকীর্তন বাসে গেলে কি করতে হয়। আসলে কি ওখানে সাধারণত আমরা 8-10 জন করে ভক্ত থাকে প্রতি বাসে। একজন থাকে তার মধ্যে লিডার, একজন থাকে রান্নার কুকম্যান। আচ্ছা, কারণ ওখানে ভক্তরা থাকে গণিতেই থাকে, গণিতের সেবার জন্য রান্না করতে হবে, ভক্তদের সেবার জন্য রান্না করতে একজন রান্না থাকে, আর বুক টেবিল একটা সামনে পিছনে থাকে। আচ্ছা, বাসের সাথেই থাকে বুক টেবিল থাকে, কেননা বাস যেখানে দাঁড়িয়ে থাকবে ওখানে বুক টেবিল পাতানো হয়। বুক টেবিলে 2 জন, আর বাকি যারা থাকে ওরা আমাদের একটা করে ব্যাগ থাকে বইয়ের ওখানে বই নেয় এবং কিছু প্যারাফেরনালিয়া, ধূপ, ওটা নিয়ে যে বাজারে যে সংলগ্ন যেসব বাজারে যায় সেই বাজারে কিংবা অফিস কিংবা স্কুল এসব জায়গায় গিয়ে ওরা ফেস করে ভক্তদের মানে প্রচার করার জন্য। কেননা সবাই তো গাড়ির পাশে আসবে না, গাড়ির পাশে আসা সম্ভব না। হয়তো দেখা যাবে যে কোনো অফিসে গেল, অফিসে গিয়ে ভক্তরা প্রচার করছে। এইভাবে এই যে ভক্তরা আছে 8-10 জন ভক্ত বিভিন্ন সময় এক জায়গায় ধরে নিয়ে গেলাম, আজকে এক জায়গায় সকালে গিয়ে গাড়িটা লাগানো হলো, দুপুর পর্যন্ত ওখানে আছি, তারপরে খুব ভালো পরিবেশ, সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকা হলো, আর না হলে দুপুরের পরে চেঞ্জ করা 7টা-8টা। আর যদি দেখা যায় যে না এখানে তেমন কিছু পরিবেশ নেই, মানে ছোট জায়গা, তাহলে বিকেলবেলা অন্য জায়গায় একটু শিফট করা হয়। আচ্ছা আচ্ছা, এইভাবে প্রচার করা হয় প্রতিদিন, মোটামুটি প্রতিদিন ওইভাবে শিডিউল। সন্ধ্যেবেলা আসতে হবে, ওই 7টার দিকে, 7টা 7:30টার মধ্যে এসে স্নান, খাওয়া দাওয়া, মানে সকালে একবার খেয়ে দিয়ে বেরোবে, সকালবেলা ওই 9টায় প্রসাদ, সকালবেলা ঘুম থেকে ওঠা হলো, ঘুম থেকে ওঠার পরে জপ হবে, জপে বসা হলো, জপ হওয়ার পরে তারপরে ভাগবত ক্লাস হবে, ভাগবত ক্লাস হবে আপনার ওই 8টা থেকে 9টা, 9টা বাজলে ওইদিকে না 8টা থেকে 9টা না, ওই তারপরে ভাগবত হবে, দর্শনার্থী হবে, গণিত, হ্যাঁ 7টা, ওই 7টা না ওই 7:30 8টার মধ্যে দর্শনার্থী হবে, দর্শনার্থীর পরে ক্লাস হবে, ক্লাসের পরে প্রসাদ। মানে এইসব যে মন্দিরে যেরকম নিয়ম ওইখানে আমরা শুধু মঙ্গল আরতিটা মঙ্গলের বাদ দিয়ে ওখানে সবকিছু করা হয়, সন্ধ্যা আরতি করা হয় না, কারণ সন্ধ্যা আরতির সময় আমরা তো মাঠে প্রচারে থাকি। তারপর প্রসাদের পরে সবাই যার যার ব্যাগ নিয়ে চলে গেল, প্রসাদের পর গাড়ি নিয়ে রেডি হয়ে যাবে, গাড়িতে উঠে গেলাম, গিয়ে যে কোনো একটা জায়গায় গিয়ে লাগানো হলো। আচ্ছা, এইভাবে তারপরে ধরে দুপুরবেলা একবার প্রসাদ হবে, গণিতে ভোগ লাগানোর পর সেই প্রসাদ। ওনারা কি আসেন না? কোথায়? দুপুরের বেলা কি সবাই? দুপুরবেলা সবাই গাড়িতে চলে আসে, কেননা দুপুরবেলা একটা সময় আছে যে আমরা মোটামুটি 1টা কিংবা 2টোর মধ্যে চলে আসবো, 50-এর 2টোর মধ্যে চলে আসলো, আমরা হয়তো 1 ঘন্টা রেস্ট দিল, যার যেমন পরিবেশ, সে হয়তো দেখলো যে এমন একটা জায়গা আছে ওখানে গেলে এখনই যেতেই হবে, অফিস বন্ধ হয়ে যাবে, সে হয়তো পরে করে চলে গেল, অ্যাডজাস্ট করে সে। কিন্তু তখন তো এখন যেমন সুবিধা হয়েছে, এখন তো মোবাইল ফোন আছে, তখন তো মোবাইল ফোন ছিল না, হ্যাঁ তাই না? তখন একটু মানে তখনকার দিন ওইভাবেই চলতো, ওইভাবে ম্যানেজ করা হতো না, ওইভাবে চলতো, মানে সিস্টেমটা তখন ছিল। এখন যেমন প্রতিটা ভক্তের পকেটে মোবাইল আছে, এই বাস কোথায় চলে গেল, বই লাগলো কিনা এগুলো ফোনে জানানো হলো, এগুলো কোথায় আছো, বাস চলে গেল কিনা, যদি দেখা যায় যে না এখানে তেমন কিছু হচ্ছে না, চলে যেতে হবে, অন্য জায়গায় বাস চলে বলে দিলেন আমরা চলে গেছি, আমরা এইদিকে যাবে, কিন্তু তখন তো ওটা ছিল না। তখন আমরা কি করতাম, যে তখন ওই প্রভুপাদের যে ক্যাসেট আছে ধুন, যে হরে কৃষ্ণ মহামন্ত্র, তখন মাইক দিয়ে ওটা বাজাতাম। ও তাহলে বুঝতে পারতো, তাহলে বুঝতে পারছি গাড়িটা কোথাও যাবে, এই সময় প্রভুপাদের ইয়ে তো বাজানোর কথা না, এটা একটা ভালো সিগন্যাল, ওইটা একটা সিগন্যাল ছিল মোটামুটি, যে ভক্তরা এটা শুনে বুঝতে পারবে যে আমাদের বাস এখন মুভ করবে, কোথাও হয়তো যাবে।
আর না আছে যখন যদি কোনো সময় হঠাৎ যাওয়ার প্রয়োজন হয়েছে এবং গিয়েছি, তখন আশেপাশের দোকানদারকে বলে দেওয়া হতো যে কোনো ভক্ত, আমাদের এরকম একজন ভক্ত কিংবা 2জন ভক্ত বাইরে আছে, ওরা যদি কেউ জিজ্ঞাসা করে ওই রাস্তায় গিয়েছে, তখন ওরা মোটামুটি আইডিয়া করে ম্যানেজ করে নিত। এইভাবে ওদের সঙ্গে যোগাযোগ হতো। এখন আর ওইসব দরকার হয় না, মোবাইল আছে, এখন মোবাইল আছে যে যার পকেটে। আচ্ছা, তো ভালো। এখানে সংকীর্তনে ভক্তরা কি রকম সেবা করেন বাসে, খুব কষ্টের জীবন, তার মধ্যে আনন্দ আছে, তো সেটা পূর্বমুখী শুনলাম। তো এখন আমাদের মায়াপুরের সব থেকে বড় আকর্ষণ টিওভিপি, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। সবাই নতুন মন্দির বা বড় মন্দির বলে জানেন। সেই মন্দির সম্বন্ধে প্রভুর কি অভিজ্ঞতা? অনেক দিন আগে থেকে আমরা শুনছি বড় মন্দির হবে, বড় মন্দির হবে। এখন কাজ শুরু হয়েছে, হয়তো কিছুদিনের ভিতরে এটা ওপেনিং হবে। অনেকগুলো ফ্লোর কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। প্রভুর কাছ থেকে অভিজ্ঞতা শুনবো টিওভিপি। আমারও ওই একই, যে আমি অনেকদিন যখন আসছি তখন থেকে শুনি যে এখানে একটা মন্দির হবে, খুব বিশাল বড় মন্দির হবে, সেটা নাকি পৃথিবীর মানে বৃহৎ মন্দির। আমি শুনেই আসছিলাম। আমারও ইয়ে ছিল যে এর মন্দিরটা কিরকম হবে দেখার, আমারও খুব যে ইচ্ছা যে কি দেখতে হবে। তো ভগবানের কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায় মন্দির তৈরি হচ্ছে। তো মন্দির প্রথমে যেটা মানে একটা ইয়ে ছিল, মন্দিরের যে বানানো যে কিরকম মন্দির হবে, সেই কত উচ্চতা, এরকম একটা যে মডেল ছিল একটা, কি বলে ওই যে চৈতন্য লীলার ওখানে। আচ্ছা, হ্যাঁ, চৈতন্য প্রদর্শনীর ওখানে একটা মডেল ছিল না। আমরা ওটা গিয়ে মাঝে মাঝে দেখতাম যে এরকম মন্দির হবে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে ওরকম ছিল না, তখন অন্য উঁচু ধরনের ডিজাইনটা অন্যরকম ছিল। তখন আমরা মাঝে মাঝে গিয়ে ওটা দেখতাম, এইরকম একটা মন্দির এখানে হবে। সত্যি হবে তো? হ্যাঁ, না সত্যি হবে, ওটা তো আমার ইয়ে ছিল না, ওইটা কোনো কনফিউজ ছিল না হবে এইরকম একটা, কোথায় হবে, কোথায় ওখানে হবে সেটা ভাবিনি। আচ্ছা, কোথাও হবে, কিন্তু আমাদের এখানেই হবে। আচ্ছা। আর সত্যি কথা কি, মানে ভগবানকে যখন মন্দিরে দর্শন করতে আসতাম, তখন কিন্তু যে মন্দিরের যে একটা অভাব, যে আমাদের মন্দির নেই, আমরা এরকম ভাবে আছি, এরকম যে অভাব, সেটা অভাব ফিল হতো না। হ্যাঁ, আমাদের যে মন্দির দরকার আছে, আমাদের মন্দিরের যে প্রয়োজনীয়তা আছে, এত বড় মন্দির লাগবে কিংবা এরকম লাগবে, তখন কোনো অভাব ফিল হতো না। কেননা রাধা মাধবকে যে দর্শন করবে, তখন আর সেই সমস্ত প্রশ্নই থাকে না ওই মুহূর্তে। এখন যেমন ভাবছি যে বড় একটা মন্দির দরকার, কারণ এত ভিড় হচ্ছে দর্শনার্থী, আমরা অনেক সময় মন্দির যেতে পারি না। হ্যাঁ, তখন অতটা ছিল না। আর ভগবানের যে এত সুন্দরভাবে সাজানোর ফলে ভগবানকে দেখার পরে, দর্শনের পরে, তখন আর যে এটা মানে চাহিদা যে এর চেয়ে আরো বেশি, মানে পেট ভরে গেলে খেতে ইচ্ছা করছে না, সেরকম অবস্থা হয়ে গিয়েছিল। যে তথাপি যে যখন ওখানে যেতে মনে হতো যে এরকম একটা মন্দির আমাদের এখানে হবে, তাই না? তো এরকম যে মন্দির হবে করে অনেকদিন প্রভু চলে গেছে। অনেকদিন চলে যাওয়ার পরে একবার শুনলাম যে এবারে মন্দির এখানে শুরু হবে। আমাদেরকে তখন সিও ছিল, শ্রীপাদ নারুগোপাল প্রভু, উনি ডাকলেন আমাদের সমস্ত লিডারদের ডেকে মিটিং হলো যে এরকম মিটিং হবে, এরকম এখানে এই মন্দির সম্বন্ধে আলোচনা হবে। যে উনি বললেন যে এত বড় মন্দির হবে, 5000 লোক প্রতিদিন কাজ করবে, এতদিন সময় লাগবে, তাহলে হবে কিছু একটা। এবার শুরু হলো। হ্যাঁ, ভালো। তারপরে যখন শুরু হলো, তখন দক্ষিণ এশিয়ার মডেলটা একটু চেঞ্জ হয়ে গেল। তা ওই সমস্ত আমাদের কিছু তবু ইয়ে লাগেনি, কারণ আমাদের কি মন্দির হলে কোথায় মন্দির হবে। তারপরে ওই একবার কি মডেলে হবে না, একবার মাঠে, এই মাঠে যেটা পার্কিং, সেই মাঠে হবে। তখন যে ওখানে বিশাল বড় কীর্তন হলো, যজ্ঞ, মানে কীর্তন, বাপ আপনার চিন্তা করতে পারবেন, এত কীর্তন, এত, সে তখন তো মাঠ ছিল, মানে জঙ্গল ছিল, মানে এইরকম মাঠ না, একদম মানে জঙ্গল মাঠ। ওখানে ও তার ভিতরে কাশবনের ভিতর দিয়ে গিয়ে ওখানে
কাশবনের ভেতর দিয়ে এটা গিয়ে কত ওখানে সালে তাও এটা? ওই 4 কি 5। 4-5, আচ্ছা। হ্যাঁ, ওই দিকে মানে এত জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে ওখানে মন্দির হবে, ভিত পুজোটা মানে ইয়ে করতে হবে না ওখানে। সেই আর এত কীর্তন হচ্ছে, আর তারপরে কীর্তনের মধ্যে যে বৃষ্টি। ও আচ্ছা, কীর্তনের পরে বৃষ্টি হলো। হ্যাঁ, আর বৃষ্টিতে আবার কাদা। ও, মানে মানে ওই জায়গাটায় মানে এমনিতে নিচু জায়গায় জল, বৃষ্টিতে বাস। অবস্থা ওখানে 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 শুনলাম যে ওখানে মন্দির হবে, মানে এই যে এখানে পার্কিং আছে এখন, আচ্ছা, যেখানে ইয়ে আমাদের গৌর পূর্ণিমা অভিষেক হয়। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সেই মাঠে হওয়ার কথা ছিল। আমরা দেখলাম যে না, ভালোই হবে, এইদিকে ওই পার্কটা তো ওখানে থাকছে। এখানে কালের গতিতে ওখানে হলো না। এবং তারপরে যে সুন্দর যে আমাদের পার্কটা, সেটা ওখানে হবে বলে দিল। তারপরে আস্তে আস্তে পারমিশনের ব্যাপার ছিল, পারমিশনের ব্যাপার ছিল। তারপরে ওখানে যে শুরু হলো, এই তো শুরু হয়েছে। সমস্ত তো চলছে 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 এখন পর্যন্ত হতে চলছে। তো জানি না কবে হবে। এখন আমাদের এই বছর নৃসিংহদেবের যে অল্টারটা তৈরি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওটা উদ্বোধন হয়েছে। হ্যাঁ, এখন রাধামাধব পঞ্চদত্ত আর গুরু পরম্পরার ওটা হলে পরেই আমাদের মন্দিরের বিগ্রহগণ সবাই ওখানে চলে যাবেন। হ্যাঁ, আশা করছি। তো আমরা সেই অপেক্ষায় আছি। তো প্রভুর কাছ থেকে অনেক অভিজ্ঞতা আমরা শ্রবণ করলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো। এত সুন্দর মানে আধ্যাত্মিক মূলক কথা। তো আমরা চাই প্রভু মাঝে মধ্যে আমাদের এখানে আসবে, এসে উনার অভিজ্ঞতার কথা বলবেন। তো আমরা তাহলে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দ।